বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা জেনারেল নলেজের উপর 30টি সেরা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলি আইসিডিএস পরীক্ষা প্রস্তুতির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে, এবং যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি আছে। দেখো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? বন্ধুরা, উত্তরটি হবে ভারতরত্ন। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ভারতরত্ন। এর পাশাপাশি আরও একটি তথ্য এখানে জেনে নাও। সামরিক সর্বোচ্চ পুরস্কার হলো পরমবীর চক্র, সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ, সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হলো দাদাসাহেব ফালকে পুরস্কার, এবং ক্রীড়া পুরস্কার হলো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। তাহলে বন্ধুরা, আমরা ভারতের সর্বোচ্চ যে পুরস্কার সে সম্পর্কে কিন্তু বিশদে জানতে পারলাম। পরের প্রশ্নটি দেখো, কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? বন্ধুরা, কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তরটি হবে কটক। ওড়িশার রাজধানী কটকে কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত। এর পাশাপাশি আমরা আরও কিছু কেন্দ্রীয় গবেষণাগার সম্বন্ধে জানব। দেখো বন্ধুরা, কেন্দ্রীয় কৃষি গবেষণাগার দিল্লিতে অবস্থিত, কেন্দ্রীয় গম গবেষণাগার দিল্লির পুসাতে অবস্থিত, কেন্দ্রীয় পাট গবেষণাগার পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত, কেন্দ্রীয় চা গবেষণাগার আসামের যোরহাটে অবস্থিত, এবং কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। তাহলে এই কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় গবেষণাগার সম্পর্কে আমরা জানলাম। পরের প্রশ্নটি দেখো, সবুজ বিপ্লব কথাটি কোন ফসলের সাথে যুক্ত? সবুজ বিপ্লব কথাটি কোন ফসলের সাথে যুক্ত? উত্তরটি হবে গমের অধিক উৎপাদন। এই সবুজ বিপ্লব কথাটি গমের অধিক উৎপাদনের সাথে যুক্ত। এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখো বন্ধুরা, সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই সবুজ বিপ্লবের এলাকা ছিল পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চল। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, কিন্তু পরীক্ষায় কিন্তু বারবার এসেছিল। এবং শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়েনকে। এটিও খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু এটি মনে রেখো। এর পরের প্রশ্নটি দেখো, সম্পত্তির অধিকার কী ধরনের অধিকার? সম্পত্তির অধিকার কী ধরনের অধিকার? উত্তরটি হবে আইনি অধিকার। সম্পত্তির অধিকার হলো আইনি অধিকার। পরের প্রশ্ন দেখো, এবারের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলে? উত্তরটি হবে বর্ধমানকে। পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমানকে। পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছিল এই প্রশ্ন। এর পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্ন, জাতীয় সঙ্গীত কত সময়ে গাওয়া হয়? জাতীয় সঙ্গীত কত সময়ে গাওয়া হয়? উত্তরটি হবে 52 সেকেন্ড। 52 সেকেন্ড সময়ে কিন্তু এই জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এবারের প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল। তাহলে এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? উত্তরটি হবে প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয়? এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয়? উত্তরটি হবে করমণ্ডল উপকূল বা তামিলনাড়ুতে। ভারতে বছরে দুবার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূল বা তামিলনাড়ুতে। এর পরের প্রশ্ন, মাস্টারদা নামে কে পরিচিত? মাস্টারদা নামে কে পরিচিত? উত্তরটি হবে সূর্য সেন। সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন। ভারতের চিনির পাত্র কাকে বলা হয়? ভারতের চিনির পাত্র কাকে বলা হয়? উত্তরটি হবে উত্তরপ্রদেশকে। ভারতের চিনির পাত্র বলা হয় উত্তরপ্রদেশকে। এর সাথে এখানে আরেকটি তথ্য মনে রাখবে বন্ধুরা, পৃথিবীর চিনির পাত্র বলা হয় কিউবাকে। পৃথিবীর চিনির পাত্র বলা হয় কিউবাকে। খুবই কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য। ভারতের ম্যানচেস্টার কাকে বলে? ভারতের ম্যানচেস্টার কাকে বলে? উত্তরটি হবে আহমেদাবাদ শহরকে। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ শহরকে। পরের প্রশ্ন, বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? উত্তরটি হবে টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন। এবারের প্রশ্ন, বৃক্কের একক কী?
বৃক্কের একক কি? উত্তরটি হবে নেফ্রন। বৃক্কের একক হলো নেফ্রন। বৃক্কের কার্যগত এবং গঠনগত একক হলো নেফ্রন। সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরটি হবে শ্রীহরিকোটায়। শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রটি অবস্থিত। এর পাশাপাশি আরেকটি তথ্য এখানে জেনে রেখো, এই শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। কারণ কোনো সময় উল্লেখ করা থাকে যে সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত, তখন এর উত্তরে বলতে হবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। এর পরের প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন? অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন? উত্তরটি হবে কৌটিল্য। কৌটিল্য বা চাণক্য অর্থশাস্ত্র রচনা করেছিলেন। এবারের প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? ভারতের লৌহ মানব কাকে বলা হয়? উত্তরটি হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়। এর পরের প্রশ্ন দেখো বন্ধুরা, কি আছে? কথাকলি কোন রাজ্যের প্রচলিত লোকনৃত্য? কথাকলি কোন রাজ্যের প্রচলিত লোকনৃত্য? উত্তরটি হবে কেরালা। কথাকলি কেরালা রাজ্যের একটি প্রচলিত লোকনৃত্য। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পাশাপাশি জেনে রেখো বন্ধুরা, পশ্চিমবঙ্গের কিছু প্রচলিত লোকনৃত্য হলো ছৌ গম্ভীরা টুসু, কেরালার কথাকলি মোহিনীঅট্টম, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, তামিলনাড়ু এবং কর্ণাটকের ভারতনাট্যম এবং আসামের একটি বিখ্যাত প্রচলিত লোকনৃত্য হলো বিহু। তাহলে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, তোমরা অবশ্যই কিন্তু এটি মনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো বন্ধুরা, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? উত্তর হবে পুরুলিয়া। পুরুলিয়া হলো পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা। এর সাথে আরও একটি তথ্য বন্ধুরা জেনে রাখো, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো এই পুরুলিয়া। এবং এর পাশাপাশি আরেকটি তথ্য কিন্তু জেনে রাখা খুবই ভালো বন্ধুরা, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম কি? এর উত্তরটি হবে পশ্চিম বর্ধমানের আসানসোল। পশ্চিম বর্ধমানের আসানসোল হলো উষ্ণতম স্থান এবং শুষ্কতম জেলা হলো পুরুলিয়া। এর পরের প্রশ্নটি দেখো, বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তক কে? বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তক কে? উত্তরটি হবে বল্লাল সেন। বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তক হলেন বল্লাল সেন। এর পরের প্রশ্নটি কি আছে দেখো বন্ধুরা, ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি চালু হয়? ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি চালু হয়? উত্তরটি হবে আসাম। ভারতের আসাম রাজ্যে প্রথম জিএসটি চালু হয়। এবং এর সাথে বন্ধুরা এখানে মনে রেখো, জিএসটি এর পুরো নাম কি? জিএসটি এর পুরো নাম কি? এর উত্তরটি হবে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। বন্ধুরা এবারের প্রশ্নটি দেখো, কে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত নির্ধারণ করেছিলেন? ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত নির্ধারণ করেছিলেন স্যার সিরিল র্যাডক্লিফ, এবং এই জন্য তার নাম অনুসারে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা রেখার নাম হলো রেড ক্লিফ লাইন। এবারের প্রশ্নটি দেখো বন্ধুরা, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তরটি হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবারের প্রশ্নটি দেখো বন্ধুরা, ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? উত্তরটি হবে টেনিস খেলা। তাহলে টেনিস খেলার সাথে যুক্ত হলো ডেভিস কাপ। এবারের প্রশ্নটি দেখো, কি আছে? পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তর হবে ভ্যাটিকান সিটি। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি। এর পরের প্রশ্ন দেখো, ভারত ও চীনের সংযোগকারী সীমান্তটির নাম কি? ভারত ও চীনের সংযোগকারী সীমান্তটির নাম কি? উত্তরটি হবে ম্যাকমোহন লাইন। ভারত ও চীনের সংযোগকারী সীমান্ত রেখাটির নাম হলো ম্যাকমোহন লাইন। পরের প্রশ্ন, কোন গাছকে জীবন বৃক্ষ বলা হয়? কোন গাছকে জীবন বৃক্ষ বলা হয়? উত্তরটি হবে খেজুর গাছ। খেজুর গাছকে জীবন বৃক্ষ বলা হয়। তাহলে বন্ধুরা আজকে আমরা আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি এই চ্যানেল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।